গুগলে কন্টেন্ট রিমুভাল রিকোয়েস্ট, সামাজিক মাধ্যমে বিতর্ক, সরকারের ব্যাখ্যা। করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, তদন্ত নিয়ে পুরনো প্রশ্ন। হাজারো ঘর পুড়ে ছাই। মানবিক পুনর্বাসন নিয়ে বিতর্ক। দুর্নীতি দমন কমিশনে নতুন অধ্যাদেশ। টিআইবি এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। ভূমিকম্প অগ্নিঝুঁকিতে। ঢাকা নগরায়নের পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা। এলডিসি এর গ্র্যাজুয়েশনের পথে বড় অর্থনৈতিক ঝুঁকি, রপ্তানি ও ঋণ চাপে উদ্বেগ। এখন জেনে নিব আজকের বিশ্ব। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন ধাপ, ড্রোন হামলায় কিয়েভ সহ বিভিন্ন এলাকা। সিরিয়া ও গাজায় ইসরায়েলের বিমান হামলা, নারী শিশুসহ হতাহত বহুগুণ। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের প্রতিবেদন। ট্রপিক্যাল সাইক্লোন সেনিয়ারে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডে ৩০০+ মৃত্যু। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার বিশেষ জরুরি বার্তা। এয়ারবাস A320 এর গ্লোবাল রিকল। ৬,০০০ বিমান সফটওয়্যার আপডেটের ঝুঁকিতে। রয়টার্সের বিশেষ প্রতিবেদন। সুইজারল্যান্ডে প্রস্তাবিত ধনীদের ওপর ওয়েলথ ট্যাক্স। বৈষম্য কমানোর নতুন পরীক্ষা। বিশ্বব্যাপী বিতর্ক ও মার্কেট রিঅ্যাকশন। এখন চলুন একটু বিস্তারিত জেনে নিই। গুগল কন্টেন্ট রিমুভাল রিকোয়েস্ট নিয়ে বিতর্ক ও সরকারের ব্যাখ্যা। গুগল প্ল্যাটফর্মে কন্টেন্ট মুছে ফেলার জন্য বাংলাদেশের অনুরোধ এবং তা নিয়ে ওঠা প্রশ্ন ও সরকারের ব্যাখ্যা। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এর প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালে প্রথম ৬ মাসে বাংলাদেশ সরকার বা এর সংশ্লিষ্ট সংস্থাগুলো গুগল প্ল্যাটফর্মে কন্টেন্ট মুছে ফেলার জন্য মোট ২৭৯টি রিকোয়েস্ট পাঠিয়েছে। এর পরপরই BDNews24.com জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এ নিয়ে ব্যাখ্যা দিয়েছে। তাদের দাবি, এসব কন্টেন্টের বড় অংশই ছিল মানহানি, ভুয়া তথ্য, উস্কানিমূলক এবং আইন শৃঙ্খল পরিস্থিতি নষ্ট হতে পারে। ২৭৯টা কন্টেন্ট রিমুভাল রিকোয়েস্ট সংখ্যা কি খুব বেশি? এই সংখ্যা বেশি না কম তা তুলনা করতে হয় অন্য দেশের সঙ্গে। বহু দেশে নিরাপত্তা, সন্ত্রাস বা ঘৃণাবাচক মন্তব্যের কারণে কন্টেন্ট রিমুভাল চায়। প্রশ্ন হচ্ছে, এগুলো কি টার্গেটেড ভাবে ভুয়া খবর আর উস্কানিমূলক কন্টেন্ট ঠেকাতে ব্যবহৃত হচ্ছে, নাকি বিরোধী মতের কণ্ঠরোধে ব্যবহৃত হয়েছে? এখানেই মূল বিতর্ক। এই রিকোয়েস্টগুলো যদি স্বচ্ছ না হয়, তাহলে এর ঝুঁকি কি? ঝুঁকি আছে ফ্রিডম অফ এক্সপ্রেশনের বা মত প্রকাশের স্বাধীনতায়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সাধারণত বলে, কন্টেন্ট রিমুভালের প্রক্রিয়ায় যদি স্পষ্ট আইন, স্বচ্ছতা ও স্বাধীন জুডিশিয়াল রিভিউ না থাকে, তাহলে তা সেন্সরশিপে রূপ নিতে পারে। আমি দুটো প্রশ্ন আপনাদের জন্য রেখে দিতে চাই। ১. আপনাদের মতে ভুয়া খবর এবং ঘৃণাবাচক বক্তব্য ঠেকাতে সরকার কী ধরনের রিকোয়েস্ট করা উচিত? ২. আবার এই ক্ষমতা কি সহজেই অপব্যবহারযোগ্য নয়? স্বচ্ছতার জন্য কি ধরনের মেকানিজম রাখা প্রয়োজন বলে আপনারা মনে করেন? কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। করাইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ড, পুরনো প্রশ্ন আবার নতুন করে সামনে আসলো। করাইল বস্তির সম্প্রতি ভয়াবহ আগুন আর পুরনো প্রশ্নগুলো নতুন করে সামনে আসলো। বাংলাদেশের অন্যতম বড় অনলাইন নিউজ BDNews24.com বিস্তারিত রিপোর্ট করেছে। করাইল বস্তির সাম্প্রতিক অগ্নিকাণ্ডে হাজারো ঘরবাড়ি পুড়ে গিয়েছে। অসংখ্য পরিবার আবারও সবকিছু হারিয়েছে। বছরের পর বছর ধরে একই স্প্রে আগুন লাগে, প্রশাসনের তদন্ত কমিটি হয়, কারণ হিসেবে কখনো শর্ট সার্কিট, কখনো গ্যাস লিক বলা হয়, কিন্তু চোরাই বিদ্যুৎ, গ্যাস, পানির লাইন, হিঞ্জি বস্তি কিছুই বদলায় না। এমন আগুনে পুনরাবৃত্তি কেন? বিশেষজ্ঞরা বারবার বলেছেন, পরিকল্পনাহীন নগরায়ন, দীর্ঘমেয়াদী পুনর্বাসন, পরিকল্পনার অভাব, বস্তিবাসীদের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থান, এইসব মিলিয়ে এক ধরনের গঠনমূলক অবজ্ঞা তৈরি হয়েছে। আগুন নেভানোর পর আবারও একইভাবে ঘর উঠে, একইভাবে ঝুঁকি থেকে যায়। এই মানুষগুলো কেন বারবার একই ঝুঁকিপূর্ণ জায়গায় ফিরে আসে? কারণ শহরে সাশ্রয়ী বাসস্থানের বিকল্প নেই। দিনমজুর, গার্মেন্টস কর্মী, রিক্সা চালক এরা অন্য কোথাও ভাড়া নিতে পারছে না, ফলে ঝুঁকির কথা জানলেও তারা ফিরে আসে। ঢাকার বস্তিবাসীদের জন্য কি আলাদা সিটি উইদিন সিটি বা পরিকল্পিত স্যাটেলাইট টাউন তৈরি করা উচিত? আপনারা কি কোনোদিন বস্তি এলাকা ঘুরে দেখেছেন? এদের বাস্তব জীবন কেমন তার কাছ থেকে দেখা করার চেষ্টা করেছে? দুর্নীতি দমন কমিশন দুদক অধ্যাদেশ ও টিআইবি এর সমালোচনা। দুর্নীতি দমন কমিশনের নতুন অধ্যাদেশ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর উদ্বেগ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, নতুন এসএসসি অর্ডিন্যান্স এর সরকারি কর্মকর্তাদের নিয়মিত সম্পদের হিসাব দিতে হবে, ৬ মাস অন্তর কার্যক্রমে রিপোর্ট প্রকাশ করতে হবে। কিন্তু একই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ওভারসাইট প্রস্তাব বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে টিআইবি তীব্র নিন্দা ও সমালোচনা করেছে। প্রশ্ন হচ্ছে, এই অধ্যাদেশ দুর্নীতি কমাতে সাহায্য করবে
নাকি রাজনৈতিক প্রভাবে আশঙ্কা থেকে যাবে? একদিকে নিয়মিত সম্পদ বিবরণী অবশ্যই ভালো, কিন্তু যদি মামলার অনুমোদন ও তদন্তের স্বাধীনতা, রাজনৈতিক প্রভাব মুক্ত নিয়োগ নিশ্চিত না হয়, তাহলে দুর্নীতি দমন কমিশন টুথলেস টাইগার হয়েই থেকে যাবে। আরেকটা বড় প্রশ্ন, স্বচ্ছতা কোথায়? যদি দুদকের রিপোর্ট, সম্পদ বিবরণী, তদন্ত অনুভূতি, তদন্ত অগ্রগতি সবকিছুই অনলাইনে পাবলিকলি ভিজিবল না হয়, তবে জনগণ বুঝবেই কিভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই সত্যিই চলছে, নাকি শুধু কাগজে কলমে। আপনাদের মতে দুদকের রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে কি ধরনের সাংবিধানিক বা আইনগত গ্যারান্টি থাকা দরকার? দুর্নীতির বিরুদ্ধে লড়াই কেবল আইন নিয়েই সম্ভব, নাকি সামাজিক নৈতিক পরিবর্তনও জরুরি? আপনারা কি ভাবেন? ভূমিকম্প ও অগ্নিঝুঁকিতে ঢাকা অযাচিত নগরায়ন আমাদের জরুরি আহ্বান। অযাচিত পরিকল্পনাহীন নগরায়ন বন্ধ না করলে ঢাকা শহরকে বাঁচানো যাবে না। বিশেষজ্ঞদের সতর্ক বার্তা। দ্য ডেইলি স্টারের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়, বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এইভাবে ভূমিকম্প, অসহহীন ও অগ্নিঝুঁকিপূর্ণ সহায়ক হিসেবে ঢাকা আর বেশি দিন টিকে থাকতে পারবে না। নগর পরিকল্পনা এখনই না বদলালে সামনে বড় বিপর্যয় অনিবার্য। ঢাকা এত ঝুঁকিতে কেন? কারণগুলো পরিষ্কার। অনিয়ন্ত্রিত উচ্চ ভবন, ফায়ার সার্ভিসের জন্য পর্যাপ্ত রাস্তা, খোলা জায়গা না রাখা, পুরনো ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে না দিয়ে লেভেল বদলে ব্যবহার, এবং সবচেয়ে বড় ব্যাপার, দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান থাকলেও সেটা বাস্তবায়নের রাজনৈতিক সদিচ্ছা না থাকা। যদি বড় ভূমিকম্প হয়, অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ইউএনএন রিপোর্ট আর স্থানীয় বিশ্লেষকদের ভিত্তিতে অনুমান হচ্ছে ঢাকায় বড় ধরনের ভূমিকম্প হলে হাজার হাজার ভবন ধসে পড়বে। আগুন, গ্যাস লাইনের বিস্ফোরণ, রাস্তায় যানজটের উদ্ধার কাজে ব্যাহত হতে পারে। অর্থাৎ ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং দুর্বল নগর শাসনের ফলাফল। আপনি কি আপনার বাসা, অফিসের বিল্ডিং স্ট্রাকচারাল রিপোর্ট কখনো দেখেছেন? নাগরিক হিসেবে আমরা কতটা চাপ তৈরি করি সিটি কর্পোরেশন, রাজুক ও সরকারের ওপর নিরাপদ নগরের দাবিতে, নাকি স্রেফ ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি সবকিছু? এলডিসি গ্রাজুয়েশনের পথে ঋণ ঝুঁকি, মার্কিন শুল্ক ও অর্থনৈতিক চাপ, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে বাংলাদেশের ঋণ, রপ্তানি ও শুল্ক ঝুঁকি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর এক বিশ্লেষণে উঠে এসেছে, বাংলাদেশ যখন এলডিসি স্ট্যাটাস থেকে বেরিয়ে ডেভেলপিং কান্ট্রি হয়ে উঠে যাচ্ছে, তখন বৈদেশিক ঋণের চাপ, মার্কিন বাজারের সম্ভাব্য বাড়তি শুল্ক এবং বৈদেশিক অর্থনীতির অনিশ্চয়তা সব মিলিয়ে সামনে ভীষণ চ্যালেঞ্জিং সময় অপেক্ষা করছে। এলডিসি থেকে বেরিয়ে আসা ভালো খবর, তাহলে চ্যালেঞ্জ কোথায়? এলডিসি স্ট্যাটাসে থাকলে রপ্তানিতে শুল্ক মুক্ত বা কম শুল্ক সুবিধা, অনুদান সহায়তা, সহজ শর্তে নেই অনেক সুবিধা থাকে। এখন এলডিসি থেকে বেরিয়ে এলে দেশকে বাজারের প্রতিযোগিতায় ফুল প্রেসারে ঠেলতে হবে। বড় ঝুঁকিগুলো কি? রপ্তানি বহির্মুখকরণ না হলে গার্মেন্টস নির্ভরতা রয়ে যাবে। প্রযুক্তি বিষয়ক দক্ষতা না বাড়লে নেক্সট জেনারেশন গ্লোবাল ভ্যালু চেইনে ঢুকতে পারবে না। ঋণ ব্যবস্থাপনা দুর্বল হলে ভবিষ্যতে ঋণের চাপ বা ডেট স্ট্রেস তৈরি হতে পারে। আপনার মতে বাংলাদেশে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিবে রপ্তানি বহির্মুখীকরণে, না দক্ষতা উন্নয়নে, নাকি সুশাসনে? উন্নয়ন মানে কি শুধুই বড় বড় অবকাঠামো, নাকি মানুষের সক্ষমতা বাড়ানো? আপনার সংজ্ঞা কি? এখন জানাবো আজকের আন্তর্জাতিক কিছু বিষয়। রাশিয়ান ইউক্রেন যুদ্ধ। কি ঘটেছে রাশিয়ান ইউক্রেনের যুদ্ধে? আল জাজিরা আজ জানিয়েছে, রাশিয়ান ড্রোন হামলায় কিয়েভ শহর ও আশেপাশের এলাকায় অন্তত কয়েকজন আহত হয়েছে, বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে রয়টার্স এপিক ধারাবাহিকভাবে জানাচ্ছে, ইউক্রেনের ওপর সামরিক চাপ যেমন বেড়েছে, তেমন পশ্চিমা জোটের মধ্যে যুদ্ধ প্ল্যানটি ও রাজনৈতিক বিভক্তি নজরে এসেছে। এই সংঘাত এত দীর্ঘ হচ্ছে কেন? সংক্ষেপে বললে, ভূ রাজনৈতিক হিসাব নিকাশ। রাশিয়া চায় নিজস্ব ইনফ্লুয়েন্স ধরে রাখতে, পশ্চিমা জোট চায় রাশিয়াকে দুর্বল করতে। এনার্জি ও সিকিউরিটি ডাইনামিক্স, গ্যাস পাইপলাইন, কৃষি পণ্য রপ্তানি, ব্ল্যাক সি রুট সবকিছু এই যুদ্ধের সঙ্গে জড়িত। এই সংঘাতের সবচেয়ে বড় শিক্ষা কি? ছোট দেশের জন্য, যেমন আমাদের বাংলাদেশের জন্য, বিশ্ব রাজনীতিতে শক্তিধর দুই ব্লকে টানাপোড়েনের ছোট দেশগুলো কিভাবে নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে বলে আপনি ভাবেন? ইসরায়েলের নতুন বিমান হামলা, সিরিয়া ও গাজায় একযোগে আঘাত। বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার আজ রিপোর্ট করেছে, ইসরায়েল সিরিয়ার বেইত জিন এলাকায় বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন অনুযায়ী সেখানে নারী ও শিশু সহ
বেশ কয়েকজন নিহত হয়েছে। একই সঙ্গে গাজায় উপত্যকার খান ইউনিস ও রাফা এর আশেপাশেও ইসরায়েলি হামলার খবর দিয়েছে আল জাজিরা। এত বছর ধরে মধ্যপ্রাচ্যের সংঘাত কমছে না কেন? সমস্যাটা মূলত 3 স্তরে। 1. অধিকার ও ভূমি বিতর্ক, ফিলিস্তিনিদের রাষ্ট্রীয় অধিকারের প্রশ্ন, দখলকৃত ভূমি। 2. আঞ্চলিক রাজনীতি, ইরান, সৌদি আরব, তুরস্ক, কাতার সহ বিভিন্ন দেশের টানাপোড়েন। 3. বিশ্বশক্তির ভূ রাজনৈতিক, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপের ভিন্ন ভিন্ন ক্যালকুলেশন। আপনাদের মতে দীর্ঘমেয়াদী টেকসই শান্তির জন্য 2 স্টেট সলিউশন কি এখনো বাস্তবসম্মত? যুদ্ধবিরোধী আওয়াজ তুলতে সাধারণ মানুষের কি ভূমিকা থাকতে পারে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে? বিরল শক্তিশালী ট্রপিক্যাল সাইক্লোন সেনিয়ার এ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডে শতাধিক মৃত্যু। বিরল ট্রপিক্যাল সাইক্লোন সেনিয়ারের তাণ্ডব। একটি আন্তর্জাতিক আবহাওয়া পর্যবেক্ষণ ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের সাইক্লোন সেনিয়ারের আঘাতে ইতিমধ্যে 300-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে। এ ধরনের বিরল সাইক্লোন কি জলবায়ু পরিবর্তনের সঙ্গে জড়িত? বিজ্ঞানীরা সরাসরি জলবায়ু পরিবর্তন বলে না, তবে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি, বায়ুমণ্ডলের আর্দ্রতা পরিবর্তন সাইক্লোনের শক্তি ও ঘনত্ব বাড়াতে ভূমিকা রাখে। এই ব্যাপারে বৈজ্ঞানিক মহলে যথেষ্ট একমত রয়েছে। বাংলাদেশ একটি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। এ ধরনের সুপার সাইক্লোনের জন্য আমাদের প্রস্তুতি কতটা পর্যাপ্ত বলে আপনি অনুভব করেন? ব্যক্তিগত পর্যায়ে আপনি জলবায়ু বান্ধব জীবনযাপন করতে কোনো পরিবর্তন এনেছেন কি, নাকি এটা শুধু সরকারি কাজ বলে আপনি মনে করেন? এয়ারবাস A320 গ্লোবাল রেকর্ড, উড়োজাহাজ চলাচলে সম্ভাব্য অস্থিরতা। এয়ারবাস A320 পরিমাণে ব্যাপক রিকল ও এর প্রভাব। রয়টার্স জানিয়েছে ইউরোপের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা এয়ারবাস তাদের জনপ্রিয় A320 সিরিজের প্রায় 6000 বিমানে সফটওয়্যার সংশোধনের নির্দেশ দিয়েছে, যা গ্লোবাল ফ্লাইট অপারেশনে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে আমেরিকান এয়ারলাইন্স সব বিপন্ন এয়ারলাইন্সকে উল্লেখযোগ্য সংখ্যক বিমান সাময়িকভাবে সেবা থেকে সরাতে হতে পারে। সময়মতো সফটওয়্যার আপডেট ও এক্সট্রিমের জন্য ও টেস্টিং এর জন্য এত বড় রিকল নিরাপত্তাহীনতা সংকেত, নাকি বরং নিরাপত্তা নিশ্চিত করার প্রক্রিয়া? আসলে এই বিষয়ে ইন্ডাস্ট্রিতে এটা দুই দিক থেকে ইঙ্গিত করে। একদিকে বোঝা যায় সিরিয়াস কোনো টেকনিক্যাল ঝুঁকি শনাক্ত হয়েছে, অন্যদিকে এই যে কোটি কোটি ডলারের ক্ষতি মেনে নিয়েও তবুও রিকল দিচ্ছে, তা আবার সেফটি ফার্স্ট কালচারকেও ইঙ্গিত করে। আপনি কি প্লেনে উঠলে এমন টেকনিক্যাল সংবাদগুলো নিয়ে উদ্বিগ্ন হন, নাকি এভিয়েশন সিস্টেমের সেফটি প্রশ্ন করলে আপনার ভরসা আছে? বাংলাদেশের এয়ারলাইন্সগুলো এ ধরনের গ্লোবাল রিকল বা সেফটি অ্যালার্ট কতটা গুরুত্ব দিয়ে ফলো করে আপনি কি মনে করেন? সুইজারল্যান্ডের প্রস্তাবিত ওয়েলথ ট্যাক্স, বৈশ্বিক বৈষম্য কমাতে নতুন পরীক্ষা। সুইজারল্যান্ডের প্রস্তাবিত ওয়েলথ ট্যাক্স এবং বৈশ্বিক বৈষম্য বিতর্ক। রয়টার্স এর বিশ্লেষণধর্মী এক রিপোর্টে বলা হয়েছে সুইজারল্যান্ডের ধনীদের ওপর নতুন ধরনের ওয়েলথ ট্যাক্স আরোপের প্রস্তাব জনমত যাচাই পরীক্ষা মুখে পড়েছে। এর মাধ্যমে দেখা হবে জনগণ আসলে অতিরিক্ত সম্পদের উপর কর আরোপ করে সম্পদ বৈষম্য কমাতে আগ্রহী কিনা। একই সঙ্গে গ্লোবাল ফাইন্যান্স মার্কেটে দেখা যাচ্ছে ইউএস ইকুইটি ফান্ড থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বেরিয়ে যাচ্ছে। বিনিয়োগকারীরা ঝুঁকি নিরপেক্ষ বা ডিফেন্সিভ সেগমেন্টে ঝুঁকছে। ওয়েলথ ট্যাক্স মূল যুক্তি কি? যুক্তি হলো খুব অল্প সংখ্যক মানুষের হাতে বিশাল সম্পদ কেন্দ্রীভূত। এই অতিরিক্ত সম্পদের উপর সামান্য ট্যাক্স নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা খাতে ব্যয় করলে সমাজের নিচের দিকে থাকা মানুষের জীবন মান দ্রুত উন্নয়ন করা সম্ভব। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কি মনে করেন ধনীদের উপর আলাদা ওয়েলথ ট্যাক্স থাকা উচিত, নাকি বর্তমান কর ব্যবস্থাই যথেষ্ট? শুধু বাস্তবায়ন দুর্বল। বৈষম্য কমানো কি শুধু ট্যাক্সের মাধ্যমে সম্ভব, নাকি শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়নই বেশি কার্যকর? আপনার মতামত কি? আজকের মূল বিষয়গুলো আরেকবার। ডিজিটাল কন্টেন্ট নিয়ন্ত্রণ, নগরের বস্তিবাসীর অনিশ্চিত জীবন, দুর্নীতি দমন ব্যবস্থার শক্তি দুর্বলতা, নিরাপদ নগর পরিকল্পনার ঘাটতি, আর উন্নয়নের পথে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ, চলমান যুদ্ধ, অনবরত সংঘাত, জলবায়ু বিপর্যয়, গ্লোবাল টেক ও এভিয়েশন ঝুঁকি, আর বৈষম্য কমাতে নতুন অর্থনৈতিক পরীক্ষা নিরীক্ষা। আপনার মতামত, প্রশ্ন আর সমালোচনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আজকের জন্য এখানেই শেষ। আমি ইলোরা ইয়াসমিন বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন।